বাংলার মাটি, বাংলার জল, বাংলার ইতিহাস। এ মাটি যেন এক অপূর্ব কাব্য, যেখানে প্রাচীন স্থাপত্য আর সংস্কৃতি মিলে তৈরি করেছে এক অমূল্য ঐতিহ্যের ভাণ্ডার। আজ আমরা আপনাকে নিয়ে যাব বাংলার দুটি ঐতিহাসিক স্থানে, ব্যান্ডেল চার্চ ও হুগলি ইমামবাড়ায়। ইতিহাস, সংস্কৃতি ও বিশ্বাসের প্রতীক এই স্থানগুলি আমাদের অতীতের সাক্ষী। আমাদের প্রথম গন্তব্য হল ব্যাসিলিকা অফ দ্য হোলি রোজারি, যা সাধারণত ব্যান্ডেল চার্চ নামেই পরিচিত। সালটি 1599। যখন হুগলির বুকে প্রথম ইউরোপীয়দের পা পড়ে, তখনই গড়ে ওঠে বাংলার প্রথম চার্চগুলির মধ্যে একটি, ব্যান্ডেল চার্চ। এটি শুধুমাত্র প্রার্থনা স্থানই নয়, এটি বহন করে চলেছে ইতিহাসের বহু নীরব স্বাক্ষর। চার্চের স্নিগ্ধ পরিবেশে এসে মনে হয় এটি শুধুমাত্র এক ধর্মের নয়, এটি শান্তি ও স্নিগ্ধতার প্রতীক। এই চার্চের নাম বন্দর শব্দ থেকে এসেছে। এই এলাকা একসময় পর্তুগিজ বণিকদের জন্য গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র হিসাবে কাজ করত। এখানে রয়েছে একটি বিশেষ ঘণ্টা, যা ইতিহাসের পাতায় দ্য লেজেন্ডারি বেল নামে খ্যাত। এই চার্চের চত্বরেই রাখা আছে পুরনো একটি জাহাজের মাস্তুল। এটি শুধু একটি ঐতিহাসিক নিদর্শন নয়, এটি কৃতজ্ঞতার প্রতীক। কথিত আছে, এক পর্তুগিজ ক্যাপ্টেন প্রবল ঝড়ের হাত থেকে বেঁচে ফিরে এসে কৃতজ্ঞতা স্বরূপ এটি দান করেন। তিনি বিশ্বাস করতেন এটি মাতা মেরির অলৌকিক আশীর্বাদ। ব্যান্ডেল চার্চের একদম ওপরের তলায় রয়েছে মাদার মেরির একটি অলৌকিক মূর্তি। মনে করা হয় পর্তুগিজ বণিক তিয়াগো প্রায়ই এখানে এসে মাদার মেরির কাছে প্রার্থনা করতেন। এছাড়াও ব্যান্ডেল চার্চের সঙ্গে জড়িয়ে আছে নানা রকম মিথ। স্থানীয় মানুষদের বিশ্বাস, মুঘল আক্রমণের সময় কুমারী মেরির মূর্তি হুগলি নদীতে ফেলে দেওয়া হয়েছিল, কিন্তু কিছুদিন পর সেটি অক্ষত অবস্থায় ফিরে আসে, যা এই চার্চের প্রতি মানুষের বিশ্বাস আরও দৃঢ় করে। ব্যান্ডেল চার্চের শান্ত পরিবেশ থেকে বেরিয়ে এবার আমরা হেঁটে চললাম আমাদের পরবর্তী গন্তব্য ইমামবাড়ার দিকে। মাত্র মিনিট 10 হেঁটে আমরা পৌঁছে গেলাম এই ঐতিহাসিক স্থানে। হুগলি ইমামবাড়া কেবলমাত্র একটি ধর্মীয় স্থান নয়, এটির স্থাপত্য, ঐতিহ্য ও আধ্যাত্মিকতা আমাদের স্মরণ করিয়ে দেয় যে ইতিহাস কখনো হারিয়ে যায় না। ইমামবাড়া আজও ইতিহাসের জীবন্ত সাক্ষী হিসাবে আমাদের সাথে পথ চলছে। শিয়া মুসলিমদের বিভিন্ন উৎসব অনুষ্ঠান যেমন এখানে পালিত হতো, তেমনই ব্রিটিশ শাসনকালে এখানে বিভিন্ন রাজনৈতিক মতামতও প্রকাশ করতেন। মুসলিম নেতারা এখানে এসে তাদের বিভিন্ন দাবি জানাতেন এবং মুসলিমদের অধিকার রক্ষার জন্য সংগ্রাম করতেন। ইমামবাড়ার ঠিক পেছনেই বয়ে চলেছে হুগলি নদী। এত সুন্দর পরিবেশ দেখে এখানে নৌকা ভ্রমণের লোভটা আমরা সামলাতে পারলাম না। ওই যে পেছনে রেল ব্রিজের ওপর দিয়ে ছুটছে ট্রেন, আর এদিকে পড়ন্ত সূর্য যেন পরিবেশটাকে আরও আকর্ষণীয় করে তুলেছে। ভারতবর্ষের প্রাণকেন্দ্র গঙ্গা নদী। আমরা এখন ভেসে চলেছি ইমামবাড়ার পেছনে আমাদের নিজেদের খুব কাছের ভাগীরথীর বুক চিরে। এখানে পড়ন্ত বিকেল সূর্যের আলো এসে গঙ্গার বুকে খেলা করছে, আর আমরা ভেসে চলেছি আমাদের একটা সুন্দর নৌকা যাত্রায়। এমন একটা বিকেল উপভোগ করতে করতে আমরা মাঝি ভাইয়ের সঙ্গে কথা বলে তার জীবনের গল্প শুনলাম। কিভাবে হুগলি নদী তার জীবিকার অংশ হয়ে উঠেছে, সেই গল্প আমাদের মন ছুঁয়ে গেল। তুমি কতদিন ধরে নৌকা চালাচ্ছ? নৌকা আমি 10 থেকে 12 বছর ধরে চালানো, বয়স তখন থেকে আমি চালাচ্ছি। স্কুলে যেতাম, কিন্তু আমি চলে আসতাম। স্কুলে একদম পড়িনি, ওই ধরুন সপ্তাহখানি মতন গেছি। তারপরের থেকে আমি এই লাইনটাই আমার ফাইন পেয়েছি। এখন কি এখানে পর্যটকরা ঘুরতে ঘুরতে আসে আগের মতন? হ্যাঁ, আগের মতন কমে গেছে, কিন্তু লোক ভালোই আসে। আর আমার অ্যাকচুয়ালিটি ব্যবসা হচ্ছে ইলিশ মাছ ধরা, মাছ ধরা। মেন জীবিকা হচ্ছে আমার মাছ ধরা। এখানে ইলিশ পাওয়া যায়? এই গঙ্গাতেই পাওয়া যায়, আমি এইখানটায় ধরি। আর ইলিশ মাছ যখন না হয় তখন আমি ভাড়া খাটি, 12 মাসের জন্য ভাড়া খাটি। ইলিশ মাছ ধরে আমি যখন টাইম পাই তখন ওখানে এসে আমি ভাড়া খাটি। ইমামবাড়ার সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো এর প্রায় 151 ধাপের সিঁড়ি। ওপরে উঠে আমরা উপভোগ করলাম হুগলি নদীর পাড়ে ইমামবাড়ার নয়নাভিরাম দৃশ্য। আর এখানে বলে রাখি, ওপরে ওঠার জন্য মহিলা এবং পুরুষ উভয়ের জন্যেই সিঁড়িটা আলাদা আলাদা।
ইমামবাড়ার আরেকটি অনন্য নিদর্শন হল এর প্রাচীন সূর্যঘড়ি। ব্যান্ডেল চার্চ এবং ইমামবাড়ার এই ভ্রমণ কেবল ইতিহাসের নয়, প্রাকৃতিক সৌন্দর্য আর মানুষের জীবনের গল্পেরও অংশ। বাংলার এই ঐতিহ্য আমাদের গর্ব, আমাদের সম্পদ। আজ তবে এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো স্থানে, অন্য কোনো ভিডিওর মাধ্যমে।